আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত অভিভাবকবৃন্দ, আজকের আলোচনার বিষয় শিশুর খাওয়ার সমস্যা, ফিডিং ডিসঅর্ডার, অটিজম এবং একজন অকুপেশনাল থেরাপিস্টের ভূমিকা। প্রথমে আমরা জানব চাইল্ডহুড ফিডিং ডিসঅর্ডারটা কি আসলে। চাইল্ডহুড ফিডিং ডিসঅর্ডারের মানে হলো যখন শিশু স্বাভাবিকভাবে খেতে পারে না বা খাবারের প্রতি অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখায়, সেটাকে বলা হয় ফিডিং ডিসঅর্ডার। যেমন শিশুর খাবার গিলে খেতে কষ্ট হয়, চিবানোর দক্ষতা না থাকা, চাবিয়ে খেতে পারে না, খাবারের টেক্সচার নরম বা শক্ত সেটা খেতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, খুবই বাছাই করে খাবার, সিলেক্টিভ ইটিং করে, যেটাকে পিকি ইটার বলে থাকি অনেক সময় আমরা। খাবার খাওয়ার সময় কান্না করা বা অনেক সময় বমি করে দেওয়া, এই ধরনের কাজগুলা তারা করে থাকে। এবং অটিজম শিশুদের ফিডিং ডিসঅর্ডারটা কেন বেশি হয়? এটার প্রধান মূল কারণ হলো সেন্সরি ইন্টিগ্রেশনের যে সমস্যাটা, সেন্সরি সিস্টেমের সমস্যার কারণে এটা হয়। অটিজম শিশুদের সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডারটা থাকে। এই জন্য সবসময় বলা হয় শিশুদের খাবার সমস্যা হলে আপনার নিকটবর্তী একজন অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হবেন। জি, অকুপেশনাল থেরাপিস্টরা ফিডিং নিয়ে কাজ করে থাকেন। অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হবেন এবং একটা সেন্সরি অ্যাসেসমেন্ট করে দেখবেন যে তার খাবারে কেন এই সমস্যাটা হচ্ছে, কোন কোন সেন্সরি সিস্টেমগুলোর সমস্যাটা হচ্ছে। তাদের অনেক সময় খাবারের স্বাদ, খাবারের গন্ধ, খাবারের রং, খাবারের টেক্সচার এগুলা তারা সহ্য করতে পারে না। ইভেন এমন আছে তারা খুব সিলেক্টিভ একটা ব্র্যান্ডের বিস্কিটই খাবে, অন্য ব্র্যান্ডের বিস্কিট খাবে না। একটা ব্র্যান্ডের পানির বোতলের পানি খাবে, অন্য ব্র্যান্ড খাবে না। বাসায় আপনি মুরগির মাংস যেভাবে রান্না করে ওকে খাওয়ানো শিখেছেন সেভাবে। কোনো কারণে যদি আপনার মনে হয় যে না আজকে একটু তান্দুরি চিকেন রান্না করব, আজকে একটু বিরিয়ানি, আজকে একটু চাইনিজ, আজকে একটু এইটা, হবে না। সে একটুও খাবে না। যখনই সে স্বাদ এবং গন্ধটা ডিফারেন্ট হবে তখনই সে খাবে না। হ্যাঁ, নতুন খাবারের সাথে কোনোভাবেই সহজে মানিয়ে নিতে কষ্ট হয়। রুটিনের বাইরে কিছু হলেই খেতে যাবে না। রুটিন মাফিক খাবার খাবে। হ্যাঁ, ফলাফল খুবই সীমিত কয়েক ধরনের খাবারের উপরে তার জীবনটা নির্ভরশীল হয়ে যায়। এটা খুব কঠিন একটা সময়সীমা। হ্যাঁ, একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমরা আসলে কি করতে পারি? একজন পেডিয়াট্রিক অকুপেশনাল থেরাপিস্ট শিশুর প্রথমে যারা ফিডিং ডিসঅর্ডারে পড়বে, তাদের প্রথম কাজটি হলো যে অ্যাসেসমেন্ট করতে হবে। অ্যাসেসমেন্ট করে আগে দেখতে হবে শিশুটার সমস্যাটা কোথায়। প্রথমে যেটা করা হয় যে ওরাল মোটর মাসাজের কাজগুলা করে দেওয়া হয়। যেমন বাইরে থেকে মাসাজ করা হয়, জিহ্বার ভিতরে মাসাজ করা হয়, তারপরে আপনার গাম মাসাজ করা হয়, গাল মাসাজ করা হয়। হ্যাঁ, এই ধরনের মাসাজগুলো আমরা বাইরে থেকে করে ডিসেনসিটাইজ করার চেষ্টা করি। হ্যাঁ, বিভিন্ন ধরনের অনেক সময় বিভিন্ন ধরনের আইস ইউজ করি, ফেদার ইউজ করি, বিভিন্ন টেক্সচার ইউজ করি। এই ধরনের কাজগুলা ইউজ করি। পাশাপাশি দেখা গেছে যে তার খাবারের যে মেনুটা আছে, খাবারের মেনুর সাথে তখন আমরা কিছু নতুন খাবার আস্তে আস্তে ইন্ট্রোডিউস করার চেষ্টা করি। এটা একটা যেহেতু একটা লেন্দি একটা প্রসেস এবং খুব স্ট্রাকচার ওয়েতে সাবধানে যেতে হয়। খাবারের টেক্সচার, খাবারের গন্ধ, হ্যাঁ? এর জন্য ফিডিং অ্যাসেসমেন্টও অনেক সময় আমরা করে থাকি। স্পেসিফিক খাবারের টোটাল রুটিনটা তার মার কাছ থেকে, তার প্যারেন্টসদের কাছ থেকে আমরা শুনে নিই যে সে কি ধরনের খাবারগুলা খাচ্ছে, কোন পরিবেশে খাচ্ছে, কি ধরনের মসল্লা বা ইনগ্রেডিয়েন্টস তারা ইউজ করছে, হ্যাঁ? তো দেখা গেছে যে এশিয়ানরা বা বাংলাদেশে দেখা গেছে যে আমাদের একেক জেলার মানুষ একেক ধরনের খাবারের মানে মসল্লা ইউজ করে থাকে, হ্যাঁ? বা খাবারের স্বাদটাও একটু ভিন্ন হয়ে থাকে জেলা ভেদে, বিভাগ ভেদে। তো ঠিক তেমনই এই জিনিসগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করি। হ্যাঁ? তারপর তার ফিডিং পোশ্চারটা কেমন ছিল? সে যে পজিশনে বসে খাওয়াচ্ছে কিনা, না সে দৌড়াদৌড়ি করে খাচ্ছে, না শুয়ে খাচ্ছে, এখনো সে ফিডার দিয়ে খাচ্ছে কিনা, মাটা কি তাকে শুধু ব্লেন্ডেড ফুড দিচ্ছে কিনা, এই ধরনের জিনিসগুলা বা সে হাতে ধরে খাচ্ছে কিনা, এই ধরনের জিনিসগুলা তাকে আস্তে আস্তে শেখানো হয়। এবং প্যারেন্টস ট্রেনিংটা আমরা যেটা করে থাকি, প্যারেন্টস ট্রেনিং এর মূল উদ্দেশ্যই হলো আমাদের কিন্তু বিভিন্ন ধরনের প্যারেন্টস ট্রেনিং আছে। ২ দিনের প্যারেন্টস ট্রেনিং আছে যেটা শুধু অকুপেশনাল থেরাপির উপরে। আবার ওটির উপরে আবার ৫ দিনেরও একটা ট্রেনিং আছে। হ্যাঁ? তো এই ধরনের ট্রেনিং এর মাধ্যমে আমরা সচরাচর প্যারেন্টসকে উদ্বুদ্ধ করি এই ধরনের ট্রেনিং গুলা নিতে এবং ট্রেনিং গুলা নিয়ে সে যেন তার বাচ্চার সাথে সুন্দরভাবে সঠিকভাবে যেন সে বাসায় কাজ করতে পারে। এবং পাশাপাশি দেখা গেছে যে তাদের একটা ফিক্সেশন থাকে। ফিক্সেশনটা কিন্তু আমরা আস্তে আস্তে যেটা একটা বিহেভিয়ারাল প্রবলেম হয়ে যায়। খাবারের অভ্যাসটাকে আমরা চেঞ্জ করার চেষ্টা করে থাকি। হ্যাঁ? এই ধরনের কাজগুলা করে থাকি। অভিভাবকের জন্য আমার পরামর্শ হলো শিশুকে জোর করে কখনো খাওয়ানো যাবে না। ১, খাবারের সময় সবসময় শান্ত এবং আনন্দময় একটা পরিবেশ তৈরি করতে হবে। হ্যাঁ? যে মোবাইল দিয়ে, টিভি দিয়ে খাওয়ানোর যে অভ্যাসটা আমরা ছোটবেলায় করে ফেলছি বা আস্তে আস্তে করে দিচ্ছি, সেটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। এখন সে মোবাইল ছাড়া একটা ভাতও মুখে দেয় না। এটা আমরাই কিন্তু সমস্যাটা তৈরি করে ফেলছি। দয়া করে স্ক্রিন টাইম অবশ্যই লাগবে। স্ক্রিন টাইম একদম টোটালি বন্ধ করার পক্ষে আমি না।
কারণ স্ক্রিন টাইম বাচ্চার প্রয়োজন আছে। হুম? এই যুগে স্ক্রিন টাইম বাচ্চার প্রয়োজন আছে। অনেক কিছু বাচ্চারা শিখবে। কিন্তু সেটা যদি আমি একটা রুটিন মাফিক করি, হ্যাঁ? তাহলে কিন্তু বাচ্চার এই সমস্যাটা হয় না। আবার অনেকে বলবেন যে, "স্যার ১০ মিনিট দিলে তো সে পরে ১ ঘন্টা দেখতে চাবে।" না, এটা আমাদের ভুলের কারণে অনেক সময় হয়ে যায়। হ্যাঁ? নতুন খাবার যখনই তাকে দিব, খুব ধীরে, ধীরে মেলানোর চেষ্টা করব। সাপোজ আমি যদি তাকে অ্যাম মনে করেন যে আমি তাকে চিকেন রান্না করে দিচ্ছি। চিকেন রান্না করে দেওয়ার সময় যদি আমি দেখি যে মাছ মা ইয়া মুরগির মাংসের সাথে যদি আমি মাঝে, মাঝে একটু দেখা গেছে যে অন্য কিছু এড করতে পারি, যেমন আ আ যেমন পেঁয়াজের সাথে আমরা অনেক সময় বলি যে একটু পেঁপে ইউজ করেন, হ্যাঁ? পেঁপে কুচি ইউজ করেন, আলু কুচি ইউজ করেন। তাহলে কিন্তু আস্তে, আস্তে টেস্টটা আস্তে, আস্তে চেঞ্জ হয়। ফর এক্সাম্পল এইভাবে বললাম আরকি। নতুন খাবারগুলা অল্প পরিমাণে দেওয়া এবং সবসময় প্রশংসা এবং রিওয়ার্ডটা কিন্তু ওরা খুব প্রশংসা করে। জি, প্রশংসা এবং রিওয়ার্ড এর মাধ্যমে ওরা অনেক কিছু আপনার বাচ্চাটাকে শিখাতে পারবেন এই ধরনের জিনিসগুলা। এবং অকুপেশনাল থেরাপিস্ট এর সাথে নিয়মিত ফলো আপ দিতে হবে। এই জিনিসটা আপনারা করবেন। মনে রাখবেন প্রতিটি শিশুই কিন্তু আলাদা। ধৈর্য আর সঠিক থেরাপির মাধ্যমে ফিডিং ডিসঅর্ডার এবং অটিজম এবং এই শিশুদের খাওয়ার দক্ষতা অনেক ভালোভাবে উন্নত হতে পারে। তো আসুন একসাথে আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর, স্বাস্থ্যকর এবং হেলথি একটি খাবার মেনু তৈরি করি এবং তারা যেন সুন্দরভাবে খেতে পারে এবং সুস্থ থাকতে পারে সেদিকে আমরা একটু দৃষ্টিপাত দিব। যেকোনো পরিবেশে পরিস্থিতিতে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ডেসক্রিপশনে যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে। পৃথিবীর যেখানেই থাকুন আপনি আমাদের সেবাটা পাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিলিস্তিনের জন্য দোয়া করবেন, ভুলবেন না। ফিলিস্তিনের জন্য দোয়া করবেন। আপনার সেজদায় গিয়ে ফিলিস্তিনের জন্য